where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং। আজকে শুরু করছি বংশগতি। আমার নাম সুপ্রতিম রায়, আমি অক্রমণ স্কুলের বায়োলজির টিচার। আমি ক্লাস 10-এর বংশগতি চ্যাপ্টারটা কিছুটা অংশ আজকে পড়াবো। তো বংশগতি জিনিসটা কি? বংশগতি বলা হচ্ছে বংশগতি, অর্থাৎ বংশের যে প্রবাহমানতা সেটাকে বলা হচ্ছে বংশগতি। সেখানে কিসের প্রবাহমানতা? না, আমরা বলছি বৈশিষ্ট্যের প্রবাহমানতা। অর্থাৎ সোজা কথায় পিতামাতার বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বা বংশের মাধ্যমে জনিত্রীর থেকে অপত্যের মধ্যে যখন সেটা প্রবাহিত হচ্ছে, সেই যে ঘটনাটা সেটাকে আমরা বলছি বংশগতি বা হেরিডিটি। তো এই বংশগতির মধ্যে একটা যে সংজ্ঞাটা যেটা আমরা দিলাম সেটা কিন্তু একটা বিশাল জিনিস। অর্থাৎ এখানে আমরা যে অংশটুকু পড়ব সেই অংশের মধ্যে বেশ কিছু সংজ্ঞা বা টার্মস রয়েছে যেগুলো আমরা না জানলে এই বংশগতি ব্যাপারটাই বুঝতে পারবো না। এইখানে প্রথমেই আমি যেটা বলেছি যে বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্য জিনিসটা কি? প্রথমেই জানতে হবে বৈশিষ্ট্য। আমরা বলি এই গাছটার এই বৈশিষ্ট্য, এই প্রাণীটার এই বৈশিষ্ট্য, তার মানে নির্দিষ্ট কিছু লক্ষণ বা চিহ্ন বা প্রলক্ষণ থাকছে যার মাধ্যমে আমরা প্রত্যেকটা জীবকে, অর্থাৎ উদ্ভিদ হোক প্রাণী হোক, তাদেরকে আমরা চিনতে পারছি। এটাকে বলা হচ্ছে বৈশিষ্ট্য। অর্থাৎ এটাও বলা যেতে পারে যে প্রত্যেকটা প্রজাতির বা প্রত্যেকটা জীবের মধ্যে যেইটা আমরা দেখতে পাচ্ছি, তার যা যা লক্ষণগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য। এইবার এই বৈশিষ্ট্য কিভাবে হচ্ছে না, এখানে আমরা বৈশিষ্ট্যের পরে চলে আসছি না অ্যালিল। আমরা বলছি যে এখানে বৈশিষ্ট্য এটা হচ্ছে একটা প্রলক্ষণ, কিছু প্রলক্ষণ সেই জীবটার মধ্যে থাকবে। তো সেটা সেখানে কিভাবে থাকছে না, সেখানে জিনগুলো ক্রোমোজোমের মধ্যে থাকছে, জিন ক্রোমোজোমের মধ্যে থাকছে। তাই ক্রোমোজোমের মধ্যে জিনগুলো যেইখানে যেই স্থানে থাকছে সেই স্থানটাকে বলা হচ্ছে গিয়ে লোকাস। এবার তাহলে জিন কি? জিন হচ্ছে গিয়ে বংশগতিতে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। অর্থাৎ এই জিনের মাধ্যমেই জনিত্রী থেকে অপত্যের মধ্যে কি হচ্ছে না, বৈশিষ্ট্য প্রবাহিত হচ্ছে। জিনগুলো কিভাবে থাকছে না, সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে এখানে আমরা অ্যালিল বলে একটা কথা উল্লেখ করব। অ্যালিল না, সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে একজোড়া যে জিন একই বৈশিষ্ট্যের একজোড়া থাকবে, একই বৈশিষ্ট্য। যেমন ক্যাপিটাল টি স্মল টি, আমরা বলছি যে লম্বা বৈশিষ্ট্য বেটে বৈশিষ্ট্য, এটা হচ্ছে একজোড়া। তাহলে এই যে জিন যে জোড়ায় জোড়ায় থাকছে সেই জিনিসটাকে আমরা বলছি অ্যালিল। সেটা ক্যাপিটাল টি স্মল টি হতে পারে, স্মল টি হতে পারে, ক্যাপিটাল টি হতে পারে। অর্থাৎ আমরা এটাকে একটা উদাহরণ দিয়ে বোঝালাম। জিন কি? আমরা জিনকে নিয়ে আলোচনা করছি। তো জিন জিনিসটা কি না, ডিএনএর একটা অংশ যেটা নাকি বৈশিষ্ট্যকে বহন করছে। আমরা আসবো প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য বলতে কী বোঝাচ্ছে আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী বোঝাচ্ছে, বংশগতিতে আমরা এই কথাগুলো উল্লেখ করব। প্রকট বৈশিষ্ট্য সোজা কথাই হচ্ছে গিয়ে যেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হচ্ছে বংশ পরম্পরায়, যখন কোনো বৈশিষ্ট্য একই রকমভাবে প্রকাশিত হচ্ছে সেটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি না, যেটা নাকি সুপ্ত অবস্থায় থেকে যাচ্ছে, যেটা প্রকাশিত হচ্ছে না বা হঠাৎ করে কোনো কারণে কোনো একটা নির্দিষ্ট সময় প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ফেনোটাইপ, জিনোটাইপ। ফেনোটাইপ হচ্ছে গিয়ে কোনো একটি জীবকে আমরা বাইরে থেকে যখন দেখছি তার যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে কি না ফেনোটাইপ। অর্থাৎ সোজা কথায় বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটার ফেনোটাইপ। আর জিনোটাইপ কি না, জিনগত বৈশিষ্ট্য, জিনের মধ্যে যেই বৈশিষ্ট্যটা রয়েছে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে জিনোটাইপ। সেটাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু
তার মাধ্যমেই কিন্তু বৈশিষ্ট্যটা প্রকাশিত হচ্ছে। তাহলে ফিনোটাইপ হচ্ছে গিয়ে বাহ্যিক বৈশিষ্ট্য, যেটাকে আমরা দেখতে পাচ্ছি। জেনোটাইপ হচ্ছে গিয়ে জিনগত বৈশিষ্ট্য, যেটা জিনের মধ্যে রক্ষিত রয়েছে, এবং এই জেনোটাইপ বা জিনগত যে বৈশিষ্ট্যটা, তার মাধ্যমে কিন্তু ফেনোটাইপ বৈশিষ্ট্যটা আমরা পাচ্ছি। জনিত্রীজনু, অপত্যজনু। তাহলে বংশগতিতে আমরা যে সংজ্ঞাটা দিচ্ছি, সেখানে প্রথমেই বলা হয়েছে যে জনিত্রী থেকে অপত্যের মধ্যে তাদের কি হচ্ছে না, বংশগত বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হচ্ছে। তাহলে জনিত্রীজনী কোনটা? জনিত্রীজনু হচ্ছে গিয়ে পিতামাতা, জনিত্রীজনু হচ্ছে গিয়ে পিতামাতা। অপত্যজনু হচ্ছে গিয়ে সন্তান সন্ততি যারা সৃষ্টি হচ্ছে, তারা হচ্ছে অপত্যজনু। এবার আমরা আরেকটি জিনিস আসছি, সেখানে হচ্ছে গিয়ে যে প্রকরণ এবং মিউটেশন। এই প্রকরণ এবং মিউটেশন এটা পরস্পরের পরিপূরক। কেন না, প্রকরণ জিনিসটা কি? প্রকরণ জিনিসটা হচ্ছে গিয়ে যখন নাকি জিনের মাধ্যমে পরিবেশের প্রভাবজনিত কারণে বা আরও বিভিন্ন কারণে একই প্রজাতিভুক্ত জীব, তাদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাবে। একই প্রজাতিভুক্ত জীব হতে হবে, অর্থাৎ সেটা মটর গাছ হলে মটর গাছ, মানুষ হলে মানুষ, গরু হলে গরু। তাহলে একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য থাকবে, অর্থাৎ তারা হুবহু একই রকম হবে না। সেই চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যে পার্থক্যটা থাকবে, সেটাকে আমরা বলছি ভেদ। ভেদ মানে সোজা কথা এখানে বিভেদ, পার্থক্য, এটাই হচ্ছে প্রকরণ। আর মিউটেশন জিনিসটা কি? মিউটেশনটা হচ্ছে গিয়ে একটা অপত্য থেকে অপর অপত্যের মধ্যে আমরা বলছি যে জিনের মাধ্যমে বৈশিষ্ট্যের সঞ্চারণ ঘটছে। এই যে জিনের মধ্যে কি থাকছে না, বললাম যে জিন হচ্ছে গিয়ে ডিএনএর অংশ, একটা বিশেষ অংশ। এবার এই জিনের মধ্যে আমরা জানি যে ডিএনএর মধ্যে সেখানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, আরএনএর মধ্যে থাকবে ইউরাসিল থাইমিনের পরিবর্তে। তো এই যে নাইট্রোজেনযুক্ত বেসগুলো রয়েছে, তাদের মধ্যে আকস্মিক কোনো সজ্জারীতির পরিবর্তন ঘটতে পারে, ক্রোমোজোমের একটা খণ্ডাংশ ভেঙে যেতে পারে, অপর কোনো খণ্ডাংশ এসে যুক্ত হতে পারে। যেইভাবেই হোক, জিনের যে নির্দিষ্ট সজ্জারীতিটা রয়েছে, সেই নির্দিষ্ট সজ্জারীতিটা কি হচ্ছে না, ওলটপালট হয়ে আছে। ওলটপালট হয়ে যাওয়ার ফলে নির্দিষ্ট পদ্ধতিতে যে জিনিসটা চলার কথা, সেটা না হয়ে গিয়ে অন্য রকম বৈশিষ্ট্যের প্রকাশ ঘটছে। এই ঘটনাটাই হচ্ছে কি মিউটেশন আমরা বলে থাকছি। আচ্ছা, তাহলে আমরা মেন্ডেলের যে বংশগতি, সেই সংক্রান্ত কিছু সংজ্ঞা বা টার্মস আমরা জানলাম। তো এখানে যে বংশগতি সংক্রান্ত বেশ কিছু পরীক্ষা আমাদের রয়েছে। তো মেন্ডেল প্রথম যে পরীক্ষাটা করেছিলেন, সেটা হচ্ছে একসংকর জনন এবং দ্বিসংকর জনন। তো মেন্ডেলের এই একসংকর জনন, দ্বিসংকর জননের যে পরীক্ষাগুলো হয়েছিল, তিনি সেটা মটর গাছের উপর করেছিলেন। তো মটর গাছের উপর করেছিলেন, আরও তো অনেক গাছ ছিল, তো সেই গাছের উপর না করে তিনি মটর গাছের উপর কেন করলেন? না, মটর গাছের উপর করার কারণ হচ্ছে গিয়ে যে মটর গাছ খুব সহজে উৎপন্ন করা যায়, অনেকগুলো বংশ খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে পাওয়া যায়, আর মটর গাছের মধ্যে অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্য পাওয়া যায়, অল্প জায়গার মধ্যে সেটাকে করা যায়। এই সব কারণগুলোর জন্য তিনি মটর গাছকে নির্বাচন করেছিলেন। আর মটর গাছের কি কি চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষাগুলো করেছিলেন? 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। 7 জোড়া বলা হচ্ছে এই কারণে যে আমি আগে বলেছিলাম যে সেটা হচ্ছে অ্যালিল, অর্থাৎ জোড়ায় জোড়ায় থাকবে, যে কোনো বৈশিষ্ট্য জোড়ায় জোড়ায় থাকবে। তো সেই বৈশিষ্ট্যগুলো কী কী? যেমন বীজের আকার গোলাকার কুঞ্চিত হবে, বীজের বর্ণ হলুদ সবুজ হবে, পরিপক্ক ফলের আকৃতি সেটা পরিপুষ্ট হতে পারে, খাঁজযুক্ত হতে পারে, ফলের বর্ণ সবুজ হবে, হলুদ হতে পারে, ফুলের বর্ণ বেগুনি, সাদা, কাণ্ডে ফুলের অবস্থান, অর্থাৎ কাণ্ডের কোন অংশে ফুলটা রয়েছে সেটা কাক্ষিক হতে পারে অথবা শীর্ষস্থ মানে অগ্রভাগে, অগ্রমুকুলের স্থানে। কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, বেটে বা দীর্ঘ, খর্ব। তো এই যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য এখানে কিন্তু এই অ্যালিল হিসাবেই রয়েছে। যেমন ধরো কাণ্ডের দৈর্ঘ্য দীর্ঘ, খর্ব। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে কি একটা কি না, কাণ্ডের দৈর্ঘ্য জোড়া, অর্থাৎ দীর্ঘ খর্ব এক জোড়া। তাহলে এইভাবেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে অ্যালিল হিসাবে সেজন্য বৈশিষ্ট্যগুলোকে থাকে।
তো আজকে আমরা এখানে প্রথমে মেন্ডেলের এক সংকর জননকে নিয়ে আলোচনা করব। প্রথমে জানতে হবে যে এক সংকর জনন জিনিসটা কি। প্রথমে আসি সংকর জিনিসটা কি। সংকর জিনিসটা হচ্ছে গিয়ে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যখন জনন সম্পন্ন করে অপত্য সৃষ্টি করা হচ্ছে তখন সেই ঘটনাটাকে বলা হচ্ছে সংকরায়ন, হাইব্রিডাইজেশন বলা হয়। তো এই সংকরায়নের ক্ষেত্রে এবার আসছি আমরা যে সেটাকে এক সংকর জনন বলা হচ্ছে কেন না। এক সংকর জনন বলা হচ্ছে এই কারণে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যকে নিয়ে কাজ করা হচ্ছে, অর্থাৎ একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন এক জোড়া জিনকে নিয়ে যখন কাজ করা হবে তখন সেটাকে আমরা বলছি এক সংকর জনন। অর্থাৎ একই প্রজাতিভুক্ত জীব হতে হবে, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য হতে হবে, তাহলে সেটা হচ্ছে গিয়ে তাদের মধ্যে যখন জনন সম্পাদন করা হবে তখন সেটাকে বলা হচ্ছে গিয়ে এক সংকর জনন। তো মেন্ডেলের যে পরীক্ষাটা খুব প্রচলিত পরীক্ষা সেটা হচ্ছে গিয়ে তিনি বিশুদ্ধ লম্বা মটর গাছকে নিয়েছিলেন আর বিশুদ্ধ বেটে। এবার এখানে আসছে একটুখানি যে বিশুদ্ধ কথাটা বলার অর্থটা কী। বিশুদ্ধ কথার অর্থ হচ্ছে গিয়ে যে পরপর বংশ পরম্পরায় একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যখন জনিত্রী থেকে অপত্য সৃষ্টি হবে তাদের মধ্যে কোনো রকম অন্য কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হবে না। অর্থাৎ লম্বা বলার অর্থ হচ্ছে গিয়ে এদের মধ্যে যখন জনন সম্পাদন হবে তারা একই রকমের লম্বা মটর গাছ সৃষ্টি করবে, বা বেটে মটর গাছের মধ্যে যখন জনন সম্পাদন করা হবে তখন একই রকমভাবে তারা বেটে মটর গাছই সৃষ্টি করবে, কখনোই লম্বা তৈরি হবে না। বা লম্বা মটর গাছের মধ্যে যখন জনন সম্পাদন করা হবে তখন তারা কখনোই বেটে মটর গাছ সৃষ্টি করবে না। এবার একটাকে আমরা কি বলছি না সংকরায়ন। সংকরায়ন কেন না বিপরীত বৈশিষ্ট্য, লম্বা বেটে, কিন্তু এরা বিশুদ্ধ, অর্থাৎ এর মধ্যে অন্য কোনো বৈশিষ্ট্য মিশে নেই। লম্বা বিশুদ্ধ কেন না এর মধ্যে অন্য কোনো বৈশিষ্ট্য মিশে নেই। এই কারণের জন্য আমরা বলছি বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে। এটা হচ্ছে জনিত্রী জনু, অর্থাৎ পিতামাতা, মেল ফিমেল, পুরুষ স্ত্রী। এবার মেন্ডেল তিনি তার সময় যেহেতু জিন, ক্রোমোজোম, ডিএনএ ইত্যাদি সম্পর্কে কোনো রকম কিছু আবিষ্কৃত হয়নি বা তিনি সেই সম্পর্কে খুব একটা ভালো ধারণা তার ছিল না, কিন্তু তিনি মনে করেছিলেন যে এই ফ্যাক্টর বা জিনগুলো জোড়ায় জোড়ায় থাকবে। তিনি কিন্তু জিন কথাটা উল্লেখ করেননি, তিনি বলছেন ফ্যাক্টর বা উপাদান জোড়ায় জোড়ায় থাকবে। এবং তিনি এটাও আন্দাজ করেছিলেন, বুঝেছিলেন যে যখন সেখান থেকে গ্যামেট বা ওই জাতীয় কোনো উপাদান সৃষ্টি হবে তখন সেটা একক হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা দেখাচ্ছি এখান থেকে যখন গ্যামেট সৃষ্টি হচ্ছে তখন সেটা একক। গ্যামেট তৈরি হলো। এখানে আমরা বলছি এটা হচ্ছে ইতর পরাগ সংযোগ, ইতর পরাগ যোগ। এবার তাদের মধ্যে কি হলো না নিষেক হলো। নিষেকের ফলে তৈরি হলো জাইগোট, অর্থাৎ এই জাইগোটের মধ্যে এই দুটো জিন থাকবে, অর্থাৎ পিতার জিন মাতার জিন। এটাকে আমরা বলছি F1 জনু। F1 কথার অর্থ কি না ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বা প্রথম অপত্য জনু, অর্থাৎ প্রথম এই জনুটাই সৃষ্টি হয়েছে। এই জনুটার বৈশিষ্ট্য কি হবে? আমরা বলছি সংকর লম্বা। সংকর লম্বা তার কারণ হচ্ছে গিয়ে বাহ্যিকভাবে এই গাছগুলো এখানে যতগুলো গাছ সৃষ্টি হবে তাদেরকে যখন আমরা দেখব গাছগুলো সবগুলোই লম্বা। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে গিয়ে যে এখানে লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে প্রকট বৈশিষ্ট্য। এখানে কিন্তু বেটে বৈশিষ্ট্যের জিনও রয়েছে কিন্তু সেটা কিন্তু প্রকাশিত হয়নি, সেই জন্য বেটে বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে সংকর লম্বা বলছি এই কারণে যে যেহেতু সবগুলো গাছই লম্বা এবং সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, অথচ তাদের মধ্যে যেহেতু বেটে জিন মিশে রয়েছে সেই জন্য তাদেরকে আমরা বলছি সংকর লম্বা। এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এখানে দুটোই ক্যাপিটাল টি রয়েছে। এটা হচ্ছে বিশুদ্ধ বেটে, দুটোই স্মল টি রয়েছে। কিন্তু এটা সংকর লম্বা, সংকর বেটে কিন্তু আমরা বলছি না। কেন না যতগুলো মটর গাছ সৃষ্টি হয়েছে তারা সবাই লম্বা, অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যটা এক্ষেত্রে হচ্ছে কি না প্রকট বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে করেছিলাম ইতর পরাগ সংযোগ।
এবার আমরা এখানে করব স্বপরাগ সংযোগ। স্বপরাগ যোগ। স্বপরাগ যোগ। স্বপরাগ যোগের মধ্যে এখানে যারা উৎপন্ন হবে তারা ক্যাপিটাল টি এবং স্মল টি ছাড়া দ্বিতীয় কোনো উপাদান আমরা এখানে পাবো না বা বৈশিষ্ট্য পাবো না। কাজে সেক্ষেত্রে মেল ফিমেল অর্থাৎ সেক্ষেত্রেও আমরা পিতা মাতা এই জিনিসটাকে আমরা নিয়ে করতে পারি। তাহলে সেখানে এটাকে বলা হচ্ছে চেকার বোর্ড বা পানেট স্কোয়ার। এটা হচ্ছে মেল, এদিকে হচ্ছে ফিমেল। মেলের ক্ষেত্রে আমরা অর্থাৎ এখানে দুই ধরনের গ্যামেটই যেহেতু আমরা পাবো, সেক্ষেত্রে তাহলে আমরা এখানে ক্যাপিটাল টি স্মল টি এবং ক্যাপিটাল টি স্মল টি প্রত্যেকের সাথে যুক্ত হবে। তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি, আবার ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। এবার আসছে বৈশিষ্ট্য। এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, যেহেতু দুটোই ক্যাপিটাল টি রয়েছে তাহলে এটা হচ্ছে যে বিশুদ্ধ লম্বা। এটা হচ্ছে সংকর লম্বা। এটা হচ্ছে বিশুদ্ধ বেটে। তাহলে আমরা এখানে দেখো যেটা পেলাম, চারটি অপত্য পেয়েছি আমরা। এই চার প্রকারের অপত্য মধ্যে আমরা পেয়েছি বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা এবং বিশুদ্ধ বেটে। এবার আমরা আসছি ফিনোটাইপ এবং জেনোটাইপ। আমি এই টার্ম দুটো আগে এক্সপ্লেন করেছিলাম। তো ফিনোটাইপ জিনিসটা কি না, বলেছিলাম যে বাহ্যিক বৈশিষ্ট্যের মাধ্যমে বা যেই চারিত্রিক বৈশিষ্ট্য আমরা বাইরে থেকে দেখছি, বাহ্যিকভাবে দেখছি, সেটা হচ্ছে ফিনোটাইপিক ক্যারেক্টার্স। আর জেনোটাইপিক ক্যারেক্টার হচ্ছে কি জিনের মধ্যে যেই বৈশিষ্ট্যটা থাকছে সেটা হচ্ছে জিনোটাইপিক ক্যারেক্টার। তো এখানে ফিনোটাইপিক ক্যারেক্টার আমরা আসছি প্রথমে। ফিনোটাইপ অনুপাত একটা অনুপাতে আসবো আমরা। তো এখানে ফিনোটাইপিক অনুপাত যখন আনবো তার মানে বাহ্যিক বৈশিষ্ট্য, মানে বাইরে থেকে দেখছি। তো দেখো বাইরে থেকে যখন আমরা দেখব এখানে কি লেখা আছে, বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, বিশুদ্ধ বেটে। তাহলে আমরা বিশুদ্ধ কথাটাকে, বিশুদ্ধ এবং সংকর কথাটাকে যদি আমরা বাদ দেই তাহলে আমরা কি পাবো, লম্বা লম্বা লম্বা। তাহলে সেক্ষেত্রে আমরা লম্বা কটা পাচ্ছি, তিনটে পাচ্ছি লম্বা। কেন, বিশুদ্ধ লম্বা সে লম্বা, সংকর লম্বা সেও তো বাহ্যিক দিক থেকে লম্বা। কাজে এই দুটো সংকর লম্বা আমরা বাহ্যিক দিক থেকে দেখব লম্বা, তাদের ভেতরে জিন কি রয়েছে সেটা তো আমরা বুঝতে পারছি না, আমরা এখানে দেখছি। তাহলে ফিনোটাইপিক অনুপাতে আমরা লম্বা শুধু লিখব ইস টু বেটে। তাহলে লম্বা পাবো তিনটে আর বেটে পাবো একটি, অর্থাৎ 3:1 অনুপাতে এটা থাকছে। 1 2 3, এই তিনটে হচ্ছে গিয়ে লম্বা, একটি মাত্র বেটে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রকট জিন, এখানে আমরা প্রকট জিন কাকে পেয়েছি, ক্যাপিটাল টি, ঠিক আছে। তাহলে এই প্রকট জিন দুটো থাকলে সেটা বিশুদ্ধ, কিন্তু একটা থাকলেও সে তার বৈশিষ্ট্যকে প্রকাশ করবে। সেই কারণে এখানে একটা ক্যাপিটাল টি রয়েছে, এখানেও একটি ক্যাপিটাল টি রয়েছে। তারা একটা থাকলে কিন্তু সেই লম্বা বৈশিষ্ট্য বা প্রকট বৈশিষ্ট্যটা সেটা প্রকাশিত হবে। কিন্তু বেটে বৈশিষ্ট্য বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশের সময় সেটা সবসময় ডাবল রিসেসিভ অবস্থায় থাকতে হবে, অর্থাৎ দুটোই সেই জিন থাকতে হবে, তবেই সেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হবে, নচেত নয়।
তাহলে সেক্ষেত্রে আমরা বেটে বৈশিষ্ট্যকে একটা পেলাম, এটা হচ্ছে ফেনোটাইপিক অনুপাত। অপরদিকে আমরা জিনোটাইপিক অনুপাতে যখন যাব, তখন দেখব তাহলে সেখানে কি কি পাবো। একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, জেনোটাইপিক অনুপাত, অর্থাৎ জিনগত বৈশিষ্ট্যের মাধ্যমে তাদেরকে আমরা অনুপাতে নিয়ে আসছি বা তাদেরকে সেই বৈশিষ্ট্যটাকে আমরা প্রকাশ করছি। তাহলে বিশুদ্ধ লম্বা, আর কি পাবো, সংকর লম্বা এবং বিশুদ্ধ বেটে বা বেটে। তাহলে বিশুদ্ধ লম্বা আমরা কটা পেয়েছি, বিশুদ্ধ লম্বা একটি পেয়েছি, তাহলে এক। সংকর লম্বা কটা পেয়েছি, ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ দুটি। আর বেটে কটা পেয়েছি, একটি। তাহলে জেনোটাইপিক অনুপাত আমরা পেলাম বিশুদ্ধ লম্বা একটা, সংকর লম্বা দুটো, বেটে একটা, অর্থাৎ 1:2:1। এটা হচ্ছে জেনোটাইপিক অনুপাত। আমরা মেন্ডেলের মটর গাছের উপর এক সংকর জননের পরীক্ষাটা করলাম এবং সেখান থেকে আমরা ফেনোটাইপিক অনুপাত এবং জেনোটাইপিক অনুপাত সেটাও বিশ্লেষণ করলাম আমরা। এবার মেন্ডেলের আসছি দ্বিসংকর জননের পরীক্ষা। এই দ্বিসংকর জননের পরীক্ষা বলা হচ্ছে কেন না, এক সংকর জননের পরীক্ষাতে যেমন বলা হলো যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানোর যে পদ্ধতি সেটা হচ্ছে এক সংকর জনন, অর্থাৎ একজোড়া বিপরীত বৈশিষ্ট্যকে নিয়ে কাজ করা হয়েছিল। একজোড়া বিপরীত বৈশিষ্ট্য কী কী, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কি, লম্বা এবং বেটে, এটা হচ্ছে একজোড়া। এখানে দ্বিসংকর জনন, অর্থাৎ দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যকে নিয়ে একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে সংকরণ ঘটানো হবে। তাহলে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য থাকবে। এই দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি, হলুদ সবুজ। এই হলুদ এবং সবুজ হচ্ছে গিয়ে এক জোড়া। অপরদিকে গোল এবং কুঞ্চিত হচ্ছে গিয়ে আরেক জোড়া। তাহলে হলুদ সবুজ হচ্ছে কি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, অর্থাৎ বৈশিষ্ট্য কি না, বর্ণ, মটর বীজের বর্ণ, সেটা হচ্ছে হলুদ এবং সবুজ, তাহলে এক জোড়া হলো। অপরদিকে তার বীজের বাইরের যে আবরণটা সেটা কীরকম, মসৃণ না কুচকানো। তাহলে যদি মসৃণ হয় তো সেটাকে আমরা বলছি গোল, আর যদি কুচকানো হয় তাহলে সেটা হবে কুঞ্চিত। তাহলে গোল এবং কুঞ্চিত এটা হচ্ছে আরেক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, অর্থাৎ তাহলে হলুদ এবং সবুজ হচ্ছে এক জোড়া, গোল এবং কুঞ্চিত হচ্ছে কি আরেক জোড়া। তাহলে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যকে নিয়ে এখানে কাজ করা হচ্ছে বা মেন্ডেল করেছিলেন। হলুদের জন্য ধরা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, গোলের জন্য ক্যাপিটাল আর, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য হিসাবে তাদেরকে নেওয়া হচ্ছে। অপরদিকে সবুজ হচ্ছে গিয়ে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং কুচ্ছিত হচ্ছে গিয়ে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য স্মল আর। তাহলে স্মল ওয়াই স্মল আর হচ্ছে গিয়ে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। এবার এটা হচ্ছে জনিত্রী জনু, তাহলে হলুদ গোল সবুজ কুঞ্চিত এটা হচ্ছে জনিত্রী জনু বা পি জনু, দুটো দুটো করে নেওয়া হয়েছে, অর্থাৎ অ্যালিল। গ্যামেট তৈরি হচ্ছে, এখান থেকে একটা, ক্যাপিটাল ওয়াই দুটো ছিল সেখান থেকে একটি, ক্যাপিটাল আর দুটো ছিল সেখান থেকে একটি, তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। অপরদিকে স্মল ওয়াই এবং স্মল আর হচ্ছে গ্যামেট, তাদের মধ্যে নিষেক হলো, তৈরি হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এবং স্মল আর, এটা হচ্ছে F1 জনু বা প্রথম অপত্য জনু। এখানে ইতর পরাগ সংযোগ করানো হয়েছিল আগের মতোই, ইতর পরাগ যোগ। এবার এই যে শঙ্কর হলুদ গোল বলা হচ্ছে, শঙ্কর হলুদ গোল বলা হচ্ছে কেন না, যেহেতু এখানে হলুদ গোল বলা হচ্ছে এই কারণে যে প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ যতগুলো বীজ সৃষ্টি হবে তারা সবাই হলুদ এবং গোল। সবুজ কুঞ্চিত কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হয়নি, সেজন্য তারা প্রচ্ছন্ন। শঙ্কর বলা হচ্ছে কেন না, জেনোটিপিক্যালি আমরা দেখছি যে সেখানে স্মল ওয়াই এবং স্মল আর মিশে রয়েছে, সেজন্য তারা হচ্ছে শঙ্কর। এইবার প্রশ্ন উঠছে যে আমরা এক সংকর জননে যখন প্রথম অপত্য জনু পেয়েছিলাম ক্যাপিটাল টি স্মল টি, সেখান থেকে আমরা দুই প্রকারের গ্যামেটকে পেয়েছিলাম, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। তো এই দুই প্রকার গ্যামেট সেখানে এক সংকর জননে পেয়েছিলাম, তাহলে এইখানে আমরা কিভাবে গ্যামেটটাকে পাবো না,
আমরা যদি নাম্বারিং করি তাহলে নাম্বারিং করলে দেখা যাবে 1 2 3 এবং 4 এইভাবে যদি করি তাহলে প্রথমে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, অর্থাৎ এটা হচ্ছে এক প্রকারের গ্যামেট 1 3। আবার ক্যাপিটাল ওয়াই স্মল আর 1 4। এ এর সাথে মিশলো, এ এর সাথেও মিশলো, তাহলে এই দুটো গ্যামেটকে আমরা পেলাম। এবার আছে স্মল ওয়াই স্মল ক্যাপিটাল আর এর সাথে মিশবে, একটা গ্যামেট তৈরি হবে। স্মল ওয়াই স্মল আর এর সাথে মিশবে, আরেক প্রকারের গ্যামেট তৈরি হলো। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি 4 প্রকারের গ্যামেট। এই 4 প্রকারের গ্যামেট আবার এদের মধ্যে কী হবে না, স্বপরাগযোগ আমরা করব এবং সেখানে চেকার বোর্ডের মাধ্যমে দেখব যে কিভাবে সেখানে অপত্য সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা সেখানে 4 প্রকারের গ্যামেটকে পেলাম, ক্যাপিটাল আই ক্যাপিটাল আর, ক্যাপিটাল আই স্মল আই ক্যাপিটাল আর এবং স্মল আই স্মল আর। এদের মধ্যে মেল ফিমেল থাকবে, অর্থাৎ পিতামাতা থাকবে। কাজে এই 4 প্রকারের মধ্যেই আমরা পুংগ্যামেট এবং 4 প্রকারের মধ্যে আমরা স্ত্রী গ্যামেটকে পাবো। এবার এরা নিজেদের মধ্যে মিলিত হবে। কিভাবে হচ্ছে না, প্রত্যেকের সাথে মিলিত হচ্ছে। তাহলে এখানে আসছে কি এইভাবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, অর্থাৎ এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, একটা হলো। এবার নেক্সট ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই এখানে এই 16 প্রকারের অপত্য সৃষ্টি হয়েছে। এই 16 প্রকারের অপত্যের এবার বৈশিষ্ট্য আমরা নির্ধারণ করব। দেখা যাক বৈশিষ্ট্যগুলো কীরকম। প্রথমেই জানতে হবে, যেটা নাকি আমরা এক সংকর জন্মের মধ্যেও বলেছি, যে প্রকট বৈশিষ্ট্য জোড়া থাকলে সেটা তো প্রকাশিত হবেই, কিন্তু এককভাবেও যদি থাকে তাহলেও কিন্তু সেই প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশিত হবে। অপরদিকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যখন ডাবল রিসেসিভ, অর্থাৎ এক জোড়া হিসাবে থাকবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তখনই কেবলমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে, তাছাড়া নয়। তাহলে এখানে আমরা নিয়েছিলাম হলুদ গোল এবং সবুজ কুঞ্চিত। এখানে কি হচ্ছে না, সেটা হচ্ছে গিয়ে হলুদ গোল। আমি সংক্ষেপে লিখছি। তাহলে এখানে ক্যাপিটাল এবং ক্যাপিটাল আর একটা করেও যদি থাকে তাহলে সেখানে দেখা যাচ্ছে যে তারা সবাই হচ্ছে হলুদ গোল।
তো এইভাবে আমরা 16 প্রকারের অপত্য পেয়েছি। এবার তাদের যখন আমরা ফেনোটাইপিক অনুপাত এবং জেনোটাইপিক অনুপাতে সাজাবো তখন দেখা যাক কী হচ্ছে। তাহলে জেনোটাইপিক অনুপাত অনুযায়ী আমরা যদি প্রথমে সাজাই, এটা হচ্ছে F2 জেনারেশন। হলুদ গোল। তো হলুদ গোলে আমরা পাচ্ছি কি কি, আমি ক্রস করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে হলুদ গোল, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে ক্রস চিহ্নগুলো আমি দিলাম, প্রত্যেকটা জেনোটাইপ প্রত্যেকটা থেকে আলাদা। অর্থাৎ এখানে ক্যাপিটাল আই ক্যাপিটাল আর যেমন রয়েছে, আবার এখানে ক্যাপিটাল এ স্মল আই ক্যাপিটাল আর স্মল আর, বিভিন্ন ধরনের জেনোটাইপিক কম্বিনেশান সেখানে রয়েছে। কিন্তু সেখানে দুটো করে যখন ক্যাপিটাল ওয়াই দুটো করে যখন ক্যাপিটাল আর রয়েছে, তা সেক্ষেত্রে যখন হলুদ গোল হচ্ছে, আবার একটা ক্যাপিটাল ওয়াই এবং একটা ক্যাপিটাল আর যখন রয়েছে তখনই কিন্তু হলুদ গোল হচ্ছে। অর্থাৎ যেহেতু সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং একটা থাকলেই সেখানে সেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে, সেই জন্য হলুদ গোলকে আমরা পেলাম 9টি। এবার হচ্ছে হলুদ কুঞ্চিত। আমি রেড মার্ক করছি, হলুদ কুঞ্চিত। হলুদ কুঞ্চিত এখানে একটা, হলুদ কুঞ্চিত এখানে একটা, হলুদ কুঞ্চিত ক্যাপিটাল আই স্মল আর স্মল আর, তাহলে হলুদ কুঞ্চিত। ক্যাপিটাল আই হলুদ, স্মল আর কুঞ্চিত, তাহলে দুটো হলো। ক্যাপিটাল আই স্মল আর হলুদ কুঞ্চিত। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে হলুদ কুঞ্চিত এবং এই হলুদ কুঞ্চিতর জেনোটাইপ কিন্তু সেম। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে এইখানে হলুদ কুঞ্চিত একটা আর এখানে দুটো, তাহলে মোট কটা হলো? মোট হলো 3টে। এবার আসছে সবুজ গোল। আমি মার্ক করছি সবুজ গোল। সবুজ গোল এখানে একটি, এখানে একটি এবং এখানে একটি। এই তিনটের মধ্যে জেনোটিপিক্যালি এই দুটো একই রকমের, অর্থাৎ স্মল আই হচ্ছে গিয়ে সবুজ, ক্যাপিটাল আর স্মল আর হচ্ছে গিয়ে গোল। যেহেতু ক্যাপিটাল রয়েছে সেজন্য গোল, আর এখানে স্মল আই সবুজ, ক্যাপিটাল সেজন্য গোল। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি 3টে, কিন্তু তার মধ্যে জেনোটিপিক্যালি সেম হচ্ছে দুটো, তাহলে 1 + 2, এখন আমরা পাচ্ছি 3। বাকি থাকলো সবুজ কুঞ্চিত। সবুজ কুঞ্চিত এখানে একটি মাত্র রয়েছে, 1। এখানে আমরা যে রেশিওটা এখানে লিখলাম এটা হচ্ছে ফেনোটাইপিক রেশিও, অর্থাৎ হলুদ গোল 9টা, হলুদ কুঞ্চিত 3টে, সবুজ গোল 3টে, সবুজ কুঞ্চিত 1টা। এটাকে জেনোটিপিক্যালি আমরা যদি সাজাই তাহলে এখান থেকে প্রত্যেকটা জেনোটাইপকে ধরে সেই জিনিসটা করতে হবে। সেই জিনিসটা করলে পর তখনই আমরা এই টোটাল 9 3 3 1 এই অংশটাকে আমরা পাবো। এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে মেন্ডেলের যে দ্বিসংকর জনন এবং একসংকর জনন সেই পরীক্ষাটা। পরবর্তীতে সেখানে গিনিপিগের ওপরও এই একই পরীক্ষা করা হয়েছিল, অর্থাৎ গিনিপিগের ওপরও একসংকর জননের পরীক্ষা রয়েছে এবং গিনিপিগের ওপরও দ্বিসংকর জননের পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাগুলো একই রকমভাবে হয়েছে, কাজেই সেগুলো তোমরা বইয়ের মধ্যে থেকে সেটাকে দেখে নেবে। আমরা যে একসংকর জনন এবং দ্বিসংকর জননের পরীক্ষাগুলো করলাম, মেন্ডেলের যে মটর গাছের উপর করেছিলেন সেই পরীক্ষাগুলো, সেক্ষেত্রে আমরা দেখলাম বা আমিও বলেছি যে প্রকট বৈশিষ্ট্য একটা থাকলেই সেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে। যেমন লম্বা মটর গাছের ক্ষেত্রে একটা যখন ক্যাপিটালটি ছিল তখন সেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ মটর গাছগুলো সবাই লম্বা হয়েছিল। সবুজ গোল
সেক্ষেত্রেও তাই, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা একটু অন্য ধরনের পরীক্ষা, অর্থাৎ এটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা মানে ইনকমপ্লিট, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য রয়েছে কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না নিজেকে সম্পূর্ণভাবে। প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে নিজেকে প্রকাশ করতে পারছে না, সেই ক্ষেত্রেই আমরা এই ঘটনার আগে বলছি অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিন্যান্স। প্রকট বৈশিষ্ট্যটাকে আমরা ডমিন্যান্ট ক্যারেক্টার্স বলছি। তাহলে অসম্পূর্ণ প্রকটতা অর্থাৎ ইনকমপ্লিট ডমিন্যান্স, ইনকমপ্লিট অসম্পূর্ণ, অর্থাৎ আমরা বারবার বলছি যে একটা প্রকট বৈশিষ্ট্য থাকলেই কিন্তু সেটা প্রকাশিত হবে, কিন্তু এই ক্ষেত্রে সেটা হচ্ছে না। সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে বিশুদ্ধ লাল সন্ধ্যামালতী ফুল এবং বিশুদ্ধ সাদা সন্ধ্যামালতী ফুল নেওয়া হয়েছে, তাদেরকে আমরা রেড হিসাবে সেটাকে ক্যাপিটাল আর দিয়ে সেটাকে সূচিত করছি। তাহলে বিশুদ্ধ লালের জন্য দুটো ক্যাপিটাল আর, বিশুদ্ধ সাদার জন্য দুটো স্মল আর। এটা হচ্ছে জনিত্রী জনু বা পি জনু। গ্যামেট তৈরি হয়েছে, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। নিষেক হয়েছে, নিষেকের পরে F1 জনু, যেটা প্রথম অপত্য জনু যেটা সৃষ্টি হলো, দেখা যাচ্ছে সেখানে যতগুলো ফুল তৈরি হলো সবই হচ্ছে গোলাপি ফুল। কেন? অথচ হওয়া উচিত ছিল লাল। কেন? লাল বৈশিষ্ট্যটাকে আমরা প্রকট বৈশিষ্ট্য বলে ধরে নিয়েছি। মেন্ডেলের এক সংকর জনন দ্বিসংকর জননের পরীক্ষাতে আমরা সেইভাবেই বলে এসেছি, পড়িয়ে এসেছি, বুঝে এসেছি। তাহলে এখানে কেন হলো? এখানে দেখা যাচ্ছে যে লাল বৈশিষ্ট্যও প্রকাশিত হয়নি, সাদা বৈশিষ্ট্যও প্রকাশিত হয়নি, দুজনের মিশ্রণ, অর্থাৎ লাল বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে প্রকাশিত হতে পারলো না বলেই সেখানে কি হচ্ছে, সাদা আর লালের মিশ্রণে উৎপন্ন নতুন একটা বৈশিষ্ট্য প্রকাশিত হলো, গোলাপি বৈশিষ্ট্য। এটা ইতর পরাগসংযোগ করানো হয়েছিল। এরপরে এদের মধ্যে স্বপরাগযোগ ঘটানো হলো, অর্থাৎ যেটা নাকি আমরা এক সংকর জননের মধ্যে করেছিলাম, দ্বিসংকর জননের মধ্যে করেছিলাম স্বপরাগযোগ। সেখানে দুই ধরনেরই গ্যামেট তৈরি হবে, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। এখানে রাখা হলো ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। ক্রস করানো হলো, ক্যাপিটাল আর লাল হবে, ক্যাপিটাল আর স্মল আর গোলাপি হচ্ছে, ক্যাপিটাল আর স্মল আর গোলাপি হচ্ছে, স্মল আর সাদা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা যদি ফেনোটাইপিক অনুপাতে যাই তাহলে লাল পাচ্ছি একটা, গোলাপি পাচ্ছি আমরা দুটো এবং সাদা পাচ্ছি একটা। তাহলে ফেনোটাইপিক অনুপাত আমরা কি পাবো? লাল, গোলাপি এবং সাদা 1:1:1, অর্থাৎ 1:2:1, এটা ফেনোটাইপিক অনুপাত। আবার আমরা যদি জেনোটাইপিক্যালি যাই তাহলে ক্যাপিটাল আর ইস টু ক্যাপিটাল আর ইস টু স্মল আর। সেক্ষেত্রেও কিন্তু আমরা 1:2:1 পাচ্ছি। অর্থাৎ এই ক্ষেত্রে কি হলো? ফেনোটাইপিক অনুপাত 1:2:1, জেনোটাইপিক অনুপাত 1:2:1। অর্থাৎ এক্ষেত্রে ফেনোটাইপিক অনুপাত এবং জেনোটাইপিক অনুপাত দুটোই এক হয়ে গেল। পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে যে মেন্ডেলের কোন পরীক্ষার দ্বারা আমরা বুঝতে পারি যে সেখানে ফেনোটাইপিক অনুপাত, বা একটি পরীক্ষা দেখাও যে ফেনোটাইপিক অনুপাত এবং জেনোটাইপিক অনুপাত একই রকম। আমরা এটাকে জানলাম দুই রকমভাবে। একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ এখানে প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে প্রকাশিত হতে পারল না। আজকে আমরা এই পর্যন্তই শেষ করব, এখানেই শেষ করলাম। ধন্যবাদ।